2024 লোকসভা ইলেকশনে ভারতবর্ষের 543টি আসনে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে রয়েছে, এই নিয়ে আমরা একটা নতুন সেগমেন্ট শুরু করেছি। এখানে আমরা 2019 লোকসভা ভোটের ডেটা এবং তার পরবর্তী সময়ে যা যা ভোট হয়েছে সেই ভোটের ডেটা অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করছি যে সেখানে এবারে কোন দলের জেতার সম্ভাবনা রয়েছে। এই সেগমেন্টের প্রথম পর্বে অর্থাৎ গত এপিসোডে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের 22টি লোকসভা আসন নিয়ে, যেখানে আমরা কথা বলেছি কোচবিহারের নিশীথ প্রামাণিকের গড় অটুট থাকবে কিনা, বহরমপুরে অধীর চৌধুরীর কি আদৌ জেতা সম্ভব, এই সবটা আমরা ডিটেলসে আলোচনা করেছি। যারা এখনো অবধি সেই এপিসোড দেখেননি, প্লিজ গো অ্যান্ড ওয়াচ, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। তবে আজকের এপিসোডে আমরা পশ্চিমবঙ্গের বাকি 20টি লোকসভা আসন নিয়ে কথা বলবো, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে কি এবার আদৌ জোড়া ফুল ফোটা সম্ভব, তমলুকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং টিএমসির যুবনেতা দেবাংশুর মধ্যে লড়াই কেমন হয়, দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া সিট মেদিনীপুরে এবারের লড়াইতে কে এগিয়ে, এই সবটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। ভিডিওর একদম শেষ অবধি আমার সাথে জুড়ে থাকুন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি পিনাকি, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওর শুরুতে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমার চ্যানেল রেগুলার ফলো করেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এতে আমি আরও মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আজকের এপিসোডে আমরা প্রথম যে আসনটি নিয়ে কথা বলবো সেটি হলো কলকাতা দক্ষিণ। এই কলকাতা দক্ষিণ আসনে গতবারে তৃণমূলের তরফ থেকে মালা রয় জিতেছিলেন, এবারেও তৃণমূল তাদের সিটিং এমপি মালা রয়কেই প্রার্থী করেছে। আর বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে। এই দেবশ্রী চৌধুরী 2019-এ রায়গঞ্জ লোকসভা থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন, কিন্তু এবারে বিজেপি তাকে রায়গঞ্জ থেকে প্রার্থী না করে কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী করেছে। বলা ভালো, দেবশ্রী চৌধুরী নিজেই রায়গঞ্জ থেকে দাঁড়াতে চাননি। 2019-এ এই কলকাতা দক্ষিণ আসনে তৃণমূল 47.50% ভোট পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল প্রায় 34% কাছাকাছি। ভোটের মার্জিন ছিল প্রায় 1,55,000-এরও বেশি। 2021-এর বিধানসভা ভোটে এই কলকাতা দক্ষিণ লোকসভা আসনের 7টি বিধানসভা সিটে 7টিতেই টিএমসি জিতে যায়, আর সেখানে তৃণমূলের ভোট শতাংশ 47.50 থেকে বেড়ে প্রায় 54% পৌঁছে যায়, আর বিজেপির ভোট শতাংশ 34 থেকে নেমে 87 পৌঁছে যায়। আর বিজেপি বরাবর কিন্তু আরবান ভোটারদেরকে তাদের ভোট ব্যাংকে আনতে ব্যর্থ হয়েছে। আর কলকাতা দক্ষিণ কেন্দ্রে সিপিএমেরও কিন্তু একটা ছোটখাটো হোল রয়েছে, আর এবারের ভোটে সিপিএম এর ভোটের পার্সেন্টেজ কিন্তু বাড়তে পারে, আর যদি সেটা হয় তাহলে সেটা তৃণমূলের জন্য সোনায় সোহাগা। সিপিএম এর ভোটের পার্সেন্টেজ যদি নাও বাড়ে তাহলেও এটা বলা যায় যে কলকাতা দক্ষিণে এবারে তৃণমূলের জয় প্রায় কনফার্ম। এরপরে আমরা যে লোকসভা আসনটি নিয়ে কথা বলবো সেটি হলো কলকাতা উত্তর। এই কলকাতা উত্তরেও তৃণমূল তাদের সিটিং এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করেছে, আর বিজেপি কিন্তু এখানে একটা চমক দিয়েছে। বিজেপি প্রতিবারই যেমনভাবে চমক দিয়ে থাকে এবারেও তাই দিয়েছে। বিজেপি প্রার্থী করেছে এক্স টিএমসি মিনিস্টার তাপস রয়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যথারীতি তাকে আক্রমণ করে গেছেন। তিনি নাকি লোকসভাতে বিজেপির হয়ে দালালি করেন। 2019 সালে এখানে তৃণমূল প্রায় 50% কাছাকাছি ভোট পেয়েছিল, আর বিজেপি ভোট পেয়েছিল প্রায় 36% কাছাকাছি। ভোটের মার্জিন ছিল 1,27,000। আবারও 2021-এর বিধানসভা ভোটে টিএমসি তাদের নিজের গড় অক্ষুণ্ণ রাখে এবং 7টি বিধানসভার 7টিতেই জিতে যায়। এবারের ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে ফাইট দুর্দান্ত হলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথাও যেন 1% হলেও এগিয়ে রয়েছেন। এরপরে আমরা কথা বলবো হাওড়া লোকসভা কেন্দ্র নিয়ে। এই হাওড়া লোকসভা কেন্দ্রে এবারেও তৃণমূল প্রার্থী করেছে এক্স ফুটবলার প্রসূন ব্যানার্জিকে, আর বিজেপি প্রার্থী করেছে রথিন চক্রবর্তীকে। তৃণমূল 2019-এর ভোটে এখানে প্রায় 47% কাছাকাছি ভোট পেয়েছিল, আর বিজেপি ভোট পেয়েছিল প্রায় 38% কাছাকাছি। ভোটের মার্জিন ছিল 1,03,000। এবারে তৃণমূল বিজেপির যে 9% ভোটের ডিফারেন্স, সেই 9% ভোট কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে সুইং হয়ে যাওয়ার খুব একটা চান্স এবারে নেই। তো সেদিক দিয়ে দেখতে গেলে তৃণমূলই এগিয়ে রয়েছে হাওড়াতে। এরপরে কথা বলবো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র নিয়ে। এখানে তৃণমূল প্রার্থী করেছে সাজদা আহমেদকে, আর বিজেপি প্রার্থী করেছে অরুণ উদয় পালকে। এখানেও গতবারে টিএমসি খুব ইজিলি জিতে গেছিল প্রায় 2,15,000 ভোটের মার্জিনে। এবারেও এখানে বিজেপির জেতার চান্স প্রায় নেই বললেই চলে, কারণ এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে একটা ভালো রকম মুসলিম পার্সেন্টেজ ভোট রয়েছে, যার জন্য বিজেপির এখানে জেতা প্রায় অসম্ভব। এবারেও এখানে এগিয়ে রয়েছে তৃণমূলের সাজদা আহমেদ। এরপরে কথা বলবো শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবারে তৃণমূল বনাম বিজেপির ফাইট নয়, এবারে এখানে হচ্ছে ত্রিমুখী লড়াই।
এখানে তৃণমূল তাদের সিটিং এমপি কল্যাণ ব্যানার্জিকে দাঁড় করিয়েছে। বিজেপি প্রার্থী করেছে কবির শঙ্কর বোসকে, আর লড়াইতে নতুন করে এখানে ঢুকে গেছে সিপিআইএম প্রার্থী করেছে তাদের যুব নেত্রী দীপশিতা ধরকে। 2019-এ এখানে তৃণমূলের ভোট শতাংশ ছিল 45.50, বিজেপির ভোট শতাংশ ছিল 38%-এর কাছাকাছি, সিপিআইএম এর ভোট শতাংশ ছিল প্রায় 12%। কিন্তু এবারে এই 12%টা বেড়ে প্রায় 20%-এর কাছাকাছি যেতে পারে। আর যদি সেটা হয় তাহলে বিজেপির ভোট পার্সেন্টেজ 38 থেকে নেমে 30-এর ঘরে চলে আসবে, তাহলে তৃণমূলের জয় প্রায় কনফার্ম। তো সেদিক দিয়ে দেখতে গেলে এবারের ভোটেও কল্যাণ ব্যানার্জি এগিয়ে রয়েছেন। এর পরে কথা বলবো আরেকটা হাই ভোল্টেজ লোকসভা সিট নিয়ে, হুগলি। এই হুগলিতে এবারে বিজেপি তাদের সিটিং এমপি লকেট চ্যাটার্জিকে প্রার্থী করেছে, কিন্তু তৃণমূল সবাইকে চমকে দিয়ে রচনা ব্যানার্জিকে তার অপোজিটে দাঁড় করিয়েছে। এই হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চ্যাটার্জি গতবারে 73,000 ভোটের মার্জিনে জিতে এমপি হয়েছিলেন, কিন্তু 2021-এর বিধানসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভাতে 7টিতেই টিএমসি জিতে যায়। কিন্তু এবারের ভোটে লকেট চ্যাটার্জি 1% হলেও রচনা ব্যানার্জির থেকে এগিয়ে রয়েছেন। এরপরে কথা বলবো আরামবাগ লোকসভা কেন্দ্র নিয়ে। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থী করেছে মিতালি বাগকে, আর বিজেপি প্রার্থী করেছে অরুণ কান্তি ডিগারকে। গতবারে এখানে তৃণমূল মাত্র 1142 ভোটের মার্জিনে জিতেছিল। 2021-এর বিধানসভা ভোটে আরামবাগের 7টি বিধানসভার মধ্যে বিজেপি পায় 4টি এবং তৃণমূল পায় 3টি। তো 2019 এবং 2021-এর ডেটা বলছে এবারে আরামবাগ থেকে বিজেপি এগিয়ে রয়েছে। যদিও ভোটের কিছুদিন আগে এই আরামবাগের একটা সভা থেকে মমতা ব্যানার্জি ঘাটাল মাস্টার প্ল্যান অ্যানাউন্স করেছেন, এবং এই ঘাটাল মাস্টার প্ল্যানের একটা অংশ কিন্তু আরামবাগের সাথে জড়িয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আরামবাগ থেকে বিজেপি এগিয়ে রয়েছে। এরপর আমরা আরেকটা হাই ভোল্টেজ লড়াই নিয়ে কথা বলবো। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য বনাম বিজেপির অভিজিৎ গাঙ্গুলি। বিজেপির অভিজিৎ গাঙ্গুলি বলা ভুল হবে, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, এবং সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দু তমলুক লোকসভা কেন্দ্র। কিন্তু মজার ব্যাপার, এবারে এখানে লড়াই শুধু দেবাংশু বনাম অভিজিৎ গাঙ্গুলি হবে না, এবারে লড়াইতে আরেকজন ঢুকে পড়েছেন সিপিআইএম এর অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। 2019 সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জিতেছিলেন। তারপর রাজ্য রাজনীতির জল অনেকটা গড়িয়ে গেছে। এখন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপির খুব বড় নেতা এবং বিধানসভায় লিডার অফ অপোজিশন হিসেবে রয়েছেন। কিন্তু এবারে তমলুকের ভোটে কি ফ্যাক্টর সায়ন ব্যানার্জি যদি খুব বেশি পরিমাণে অভিজিৎ বাবুর ভোট কেটে নেন, সেক্ষেত্রে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেবাংশু জিতে যেতে পারে। কিন্তু সেই চান্স খুব একটা দেখছি না। এবারে এখান থেকে জেতার চান্স অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই বেশি। এর পরে কথা বলবো আরেকটা হাই ভোল্টেজ সিট, কাঁথি লোকসভা কেন্দ্র, যে কাঁথি বরাবর অধিকারী গড় হিসাবে পরিচিত। এবারে এই কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী, টিএমসির প্রার্থী হয়েছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। 2019 সালে এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে শিশির অধিকারী তৃণমূলের টিকিটে প্রায় 1,11,000-এরও কিছু বেশি ভোটে জিতেছিলেন। শিশির বাবুর ফেলে যাওয়া সিটে এবারে তার মেজো ছেলে প্রার্থী হচ্ছেন বিজেপি থেকে। 2021-এর বিধানসভা ভোটে এই কাঁথি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 4টিতে পায় বিজেপি এবং 3টিতে যেতে হচ্ছে টিএমসি। কিন্তু পৌরসভা ভোটে কাঁথিতে খুব বাজেভাবে ফলাফল করে বিজেপি। কিন্তু বরাবরের অধিকারীগড়ে এবারে উত্তম বারিককে জোড়াফুল ফোটাতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে। মোটের উপরে এবারের ভোটে বিজেপির সৌমেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন কাঁথি থেকে। এর পরে কথা বলবো আরেকটা হাই ভোল্টেজ সিট, ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারে লড়াই হচ্ছে তৃণমূলের দীপক অধিকারী তথা অভিনেতা দেব বনাম বিজেপির হিরণের মধ্যে। এই হিরণ আগে তৃণমূলে ছিলেন, তারপরে 2021-এর ভোটের আগে বিজেপিতে জয়েন করে খড়গপুর সদর থেকে বিধায়ক হন। 2019-এর লোকসভা ভোটে 1,07,000 ভোটের মার্জিনে দেব এখান থেকে জিতে এমপি হয়েছিলেন। 2014 থেকে 2024 টানা 10 বছর ঘাটালের এমপি দেবকে ঘিরে সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে। তিনি লোকসভাতে সময় দিতে পারেন না, তিনি ঘাটালে সময় দিতে পারেন না, কিন্তু অনেকাংশে এইসব অভিযোগকে মিথ্যে প্রমাণ করে কোভিডের সময়, বন্যার সময় ঘাটালের মানুষের পাশে গিয়ে বারবার দাঁড়িয়েছেন দীপক অধিকারী। এবারের ভোটে হিরণ খুব একটা ফাইট দিতে পারবেন বলে মনে হয় না। তো সেদিক দিয়ে দেব অনেকটাই এগিয়ে রয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে। এরপরে আমরা কথা বলবো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নিয়ে। এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থী করেছে কালীপদ সোরেনকে, বিজেপি প্রার্থী করেছে প্রণত টুডুকে। গতবারে এখানে বিজেপি প্রায় 11,000-এর ভোটের মার্জিনে জিতে গেছিল, কিন্তু 2021-এর ভোটে তৃণমূল এখানে ক্লিন সুইপ মারে। এবারের ভোটেও এখানে তৃণমূলই এগিয়ে রয়েছে। এরপরে কথা বলবো আরেকটা হাই ভোল্টেজ সিট, মেদিনীপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র দিলীপ ঘোষের অটুট গড় নামে পরিচিত।
কিন্তু বিজেপি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে দাঁড় না করিয়ে বর্ধমান দুর্গাপুর আসন থেকে এবারে দাঁড় করিয়েছে। তার বদলে বিজেপি এই মেদিনীপুরে দাঁড় করিয়েছে অগ্নিমিত্রা পালকে। তৃণমূল তাদের মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে দাঁড় করিয়েছে। 2019 সালে এখান থেকে দিলীপ ঘোষ প্রায় 88,000 ভোটের মার্জিনে জিতেছিলেন, কিন্তু 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল 6টি বিধানসভাতে জিতে যায়। একটি মাত্র খড়গপুর সদর, সেখান থেকে হিরণ জেতেন। 2019-এর ভোটের ডেটা এবং 2021-এর ভোটের ডেটা দেখলে প্রায় 1,86,000 ভোটার সুইং করেছিল বিজেপি থেকে তৃণমূলে। যদিও আপাত দৃষ্টিতে মনে হবে যে লোকসভা ভোটে মানুষ সেন্ট্রাল পার্টির দিকে ঝুঁকেছিল এবং বিধানসভা ভোটে মানুষ স্টেট পার্টির দিকে ঝুঁকে ভোট দিয়েছে, কিন্তু এর মূলে আসল কি ফ্যাক্টর হচ্ছে দিলীপ ঘোষ। এবারের ভোটে কিন্তু সেই কি ফ্যাক্টরটা নেই, আর এই এলাকায় দিলীপ ঘোষের একটা ভালো রকম পপুলারিটি রয়েছে। দিলীপ ঘোষকে দাঁড় না করিয়ে তার বদলে অগ্নিমিত্রা পালকে দাঁড় করানোর ফলে বিজেপিকে কিন্তু এখানে একটু ভুগতে হবে। এবারে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোথাও যেন জুন মালিয়া 1% বেশি এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পালের থেকে। এরপরে কথা বলবো পুরুলিয়া লোকসভা কেন্দ্র নিয়ে। এখানে তৃণমূল প্রার্থী করেছে শান্তিরাম মাহাতোকে আর বিজেপি প্রার্থী করেছে জ্যোতির্ময় মাহাতোকে। 2019-এর ভোটে এখানে বিজেপি প্রায় 2 লক্ষেরও বেশি ভোটের মার্জিনে জিতেছিল। 2021-এর ভোটে তৃণমূল মাত্র 2টো বিধানসভা আসনে জেতে আর বিজেপি 5টি বিধানসভা আসনে জেতে। তো এবারেও তৃণমূলের জেতার তেমন কোনো চান্স দেখছি না, বিজেপি এগিয়ে রয়েছে পুরুলিয়ায়। এরপরে কথা বলবো বাঁকুড়া লোকসভা কেন্দ্র নিয়ে। এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে অরূপ চক্রবর্তীকে আর বিজেপি তাদের সিটিং এমপি সুভাষ সরকারকেই প্রার্থী করেছে। 2019-এর ভোটে এখানে বিজেপি 49% ভোট পেয়েছিল আর তৃণমূল প্রায় 36% ভোট পেয়েছিল, কিন্তু 2021-এর ভোটে বিজেপি পায় 43% ভোট আর তৃণমূল পায় 44% ভোট। আর এবারের ভোটে বিজেপি যদি 1 থেকে 2% ভোট তৃণমূল থেকে নিজের দিকে টানতে পারে তাহলে বিজেপির জয় কনফার্ম। আর যেহেতু এটা লোকসভা ভোট, তো সেদিক দিয়ে এমনিতেই কিছু মানুষ সেন্ট্রাল পার্টিকে ভোট দেবেন, তো সেসব দিক বিচার করে দেখতে গেলে এবারে বাঁকুড়াতে বিজেপি এগিয়ে রয়েছে। এরপরে কথা বলবো আমরা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এখানে তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে আর বিজেপি প্রার্থী করেছে সৌমিত্র খাঁকে। 2019 সালে এই সৌমিত্র খাঁকে তৃণমূল প্রার্থী না করায় তিনি বিজেপিতে চলে যান এবং বিজেপির টিকিটে এখান থেকে জিতে এমপি হন। পরবর্তী সময়ে তার স্ত্রী সুজাতা মণ্ডল তৃণমূল জয়েন করেন, এবার তাকেই এখান থেকে তৃণমূল দাঁড় করিয়েছে। গোটা পশ্চিমবঙ্গে এমনকি গোটা ভারতবর্ষেই একমাত্র আসন যেখানে স্বামী বনাম স্ত্রীর লড়াই হবে, কিন্তু লড়াইতে এগিয়ে রয়েছে বিজেপি। এরপরে আমরা কথা বলবো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র নিয়ে। এখানে তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার আর বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার। 2019-এ এখানে প্রায় 89,000 ভোটের মার্জিনে তৃণমূল জিতেছিল। 2021-এও এখানে তৃণমূল ক্লিন সুইপ মারে আর এবারের ভোটেও এখানে এগিয়ে রয়েছে তৃণমূল। এরপরে আমরা কথা বলবো আরেকটা হাই ভোল্টেজ সিট নিয়ে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ আর তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। 2019 সালে এখান থেকে এস আলুওয়ালিয়া জিতেছিলেন বিজেপির টিকিটে মাত্র 2,500 ভোটের মার্জিনে। 2021-এর বিধানসভা ভোটে এখানে তৃণমূল 6টি বিধানসভাতে জিতে যায়। এবারেও এখানে বিজেপির জেতা খুব চাপ, কিন্তু নামটা যেখানে দিলীপ ঘোষ সেখানে অনেক কিছুই সম্ভব। তো বলা ভালো আমি এখানে বিজেপিকে এগিয়ে না রেখে বরং দিলীপ ঘোষকে এগিয়ে রাখবো। এরপর আমরা কথা বলবো আসানসোল লোকসভা কেন্দ্র নিয়ে। 2014 সালে যখন গোটা পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে মাত্র 2টি লোকসভা আসনে বিজেপি জিতেছিল, তো সেই 2টি লোকসভা আসনের মধ্যে একটি ছিল আসানসোল। এই আসানসোল থেকে বিজেপির টিকিটে বাবুল সুপ্রিয় জিতেছিলেন। 2019-এও তিনি জেতেন। 2021-এর বিধানসভা ভোটেও তিনি টালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু 2021-এ তৃণমূল জিতে ক্ষমতায় ফেরত আসার পর বঙ্গ রাজনীতিতে জল অনেক দূর গড়ায়। বাবুল সুপ্রিয়র সাথে কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্কে ভাঙন ধরে। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূলের টিকিটে জিতে মন্ত্রীও হন। 2022-এর উপনির্বাচনে আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার কাছে বিজেপির অগ্নিমিত্রা পাল প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে হেরে যান। এবারেও তৃণমূল তাদের সিটিং এমপি শত্রুঘ্ন সিনহাকেই প্রার্থী করেছে। বিজেপি প্রথমে একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, কিন্তু তারপরে তিনি সেখান থেকে দাঁড়াতে অস্বীকার করেন। তারপর এস আলুওয়ালিয়াকে এখান থেকে প্রার্থী করা হয়। এই এস আলুওয়ালিয়াকে 2014 সালে দার্জিলিং থেকে প্রার্থী করা হয়, 2019 সালে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হয়, আর এবারে 2024 সালে আসানসোল থেকে প্রার্থী করছে বিজেপি। যাই হোক, এবারে এখানে বিজেপির জেতা প্রায় অসম্ভব। এরপরে কথা বলবো বোলপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এবারে প্রার্থী করেছে অসিত কুমার মালকে আর বিজেপি প্রার্থী করেছে প্রিয়া সাহাকে। গতবারে এখানে তৃণমূল প্রায় 1 লক্ষেরও বেশি ভোটের মার্জিনে জিতেছিল আর 2021-এও এখানে তৃণমূল ক্লিন সুইপ মারে, কিন্তু এই প্রথম বীরভূমে কেষ্টবিহীন ভোটে লড়বে টিএমসি, কিন্তু তার প্রভাব খুব একটা ভোট ব্যাংকে পড়বে বলে আমার মনে হয় না। তো এই বোলপুর আসন থেকে টিএমসি এগিয়ে রয়েছে। এরপরে কথা বলবো আমরা বীরভূম লোকসভা কেন্দ্র নিয়ে। এখানে তৃণমূল তাদের সিটিং এমপি শতাব্দী রয়কেই প্রার্থী করেছে আর
বিজেপি প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে। গতবারে 89,000 ভোটের মার্জিনে শতাব্দী রায় এখান থেকে জিতেছিলেন। এবারের ভোটেও শতাব্দী রায় এগিয়ে রয়েছেন, কিন্তু স্থানীয় কিছু মানুষের মধ্যে শতাব্দী রায়ের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। কিন্তু সেসব দিক বাদ দিলেও এখানে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে। তো আগের এপিসোড আর আজকের এপিসোড মিলিয়ে আমরা পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম, যার মধ্যে আমাদের তথ্য বলছে যে তৃণমূল 25টি লোকসভা কেন্দ্রে জিততে পারে এবং বিজেপি 16টি লোকসভা কেন্দ্রে জিততে পারে এবং বাম কংগ্রেসের জোট 1টি লোকসভা আসনে জিততে পারে। কিন্তু এ নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী এপিসোডে আমরা দেশের বিভিন্ন প্রান্তে কি অবস্থা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দূরে থাকুন।